সারাদিন টেলিফোন ধরলেই চলবে? হ্যালো, কে? না, সে বাড়িতে নেই। কোন সকালে বেরিয়ে গেছে? কোথায়? কোথায় আবার? হয় রবীন্দ্র সদন, নয় জোড়াসাঁকো। কে জানে কখন ফিরবে? আমার তো কিছু বলে যায়নি। কি খাওয়া? রবি ঠাকুরের গান শুনে যদি পেট উঠে যায় তাহলে আর খাওয়ার কি দরকার? ঠিক আছে, হ্যাঁ বলে দেবো। ভালো কাজ হয়েছে, সকাল থেকে একটার পর একটা ফোন আসবে আর নামও লিখে রাখতে হবে। কি না তিনি বাড়ি এসে দেখবেন। হেড অফিসের বড়বাবু তো। আচ্ছা, ভোর 5টারও আগে তো রবীন্দ্র সদনে যাওয়ার কি দরকার রে? নাওয়ানি খাওয়ানি ঘুম নেই, তিনি চললেন রবীন্দ্র সঙ্গীত শুনতে। তাও একটা গান নয়, গানের পর গান। বৈশাখ মাসের রোদ্দুরে ভাল লাগে এত গান শুনতে? জানি না বাবু। ওই যা, কে ফোন করলো সেটাই তো জানলাম না। কার ফোন সেটা লিখতে ভুলে গেলে তিনি তো আবার দারুণ চটে যান। মুখটা একটু বেঁকিয়ে বলবেন, কি করে যে নাম লিখতে ভুলে যাও তা আমি বুঝতে পারি না। একবার বলার সত্ত্বেও ভুলে যাও, ডিসগাস্টিং। তিনি কথাটাতে খুব ডিসগাস্টিং বলে। ইংরেজি স্কুলে পড়েছেন তো, খুব ফরফর করেন। আমি না ছেলেবেলায় খুব মেম সাহেব ভালোবাসতাম। যখন বাবার সঙ্গে সাহেব পাড়ায় টার্জেনের সিনেমা দেখতে যেতাম, তখন গ্র্যান্ড হোটেলের নিচে কি মেট্রো সিনেমার ফুটপাতে কত মেম সাহেব যেত। আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, ভাবতাম ওরা কি ভগবান, বাপরে কি রং। সবাই আমায় বলতো, দেখবি তো ঠিক মেম সাহেবের মতো মেয়ে হবে। তা বটে, তিনি মেম সাহেবের মতোই ফটফট করে ইংরেজি বলেন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে কার কথা বলছি তোমরা কি বুঝতে পেরেছ? পারোনি? তবে শোনো, সম্পর্কে তিনি আমার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে। নাম আলোকিতা চট্টোপাধ্যায়। দাদু বলে মিষ্টি সোনা, আমি বলি সোনাই সোনামুখী। আমাদের কাছেই মানুষ, তবে তিনি আমাদের কাছে থাকেন না আমরাই তার কাছে থাকি বলা মুশকিল। কারণ তিনি আমাদের দুজনকে প্রায় নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। তেনার দাদুর তো কোনো কাজ নেই, দিন রাত চা পান তাসা সিগারেটের উপরই আছে। বলে রিটায়ার করার পর আবার কাজ কি? কেন রিটায়ার করেছে তো কি হয়েছে? এখন একটু আমার সঙ্গে বসে গল্প করতে পারো না? একটু বেড়াতে নিয়ে যেতে পারো না? সে সব হবে না। তুমি বসে বসে রান্না করো আর আমি তাস দাবা চোখে দেখতে পারি না। নাতনির কাছে সব টাকা চলে না। ঠিক সময় বাড়ি ফিরতে হবে, ঠিক সময় শুতে হবে, খেতে হবে। আচ্ছা, নাতনি বাড়ি নেই, দাদুও বাড়ি নেই, মরতে মরছি আমি, বসে বসে বাড়ি পাহারা দিচ্ছি। সে থাকো একা একা, আসতে না ছুটি, তিনি তো বাড়িতে থাকতে পারতেন। তা না, আজ 25শে বৈশাখ দিদুন, আজ বাড়িতে থাকার কোনো প্রশ্নই নেই। একবারে জ্বলে পুড়ে গেলুম গো। আবার ফোন। হ্যালো, কে? না, সে বাড়িতে নেই। আর 25শে বৈশাখ কিনা, তাই রবি ঠাকুরের গান শুনতে বেরিয়ে গেছে। আমি কি করব? তিনি কি আমার পারমিশন নিয়ে বেরিয়েছেন? তুমি কে? সুরঞ্জনা, ইনি আরেক দিদিমণি। কি রিহার্সাল? হ্যাঁ যাবো, 5টায় তো। আচ্ছা রাখছি। তোমরা খুব অবাক হয়ে যাচ্ছ তো, ভাবছো আমি আবার কি রিহার্সাল দেবো, তাই না? দেবো দেবো, ওরে বাবা দিতেই হবে, তা হলে কি আর রক্ষে আছে? এসব তেনার মাথা থেকে বেরিয়েছে। এবার পাড়ার সব মেয়েরা মিলে রবীন্দ্র জয়ন্তী করবে। একেবারে ছোট ছোট মেয়েরা, ওরা নাচবে আর তেনার বয়সী যারা তারা নাটক করবে শেষ রক্ষা। আর আমরা বুড়িরা, আমরা গাইবো উদ্বোধনী সঙ্গীত। বোঝো কত করে বললাম, ওরে আর আমাদের ঝামেলায় জড়াস না, আমরা বুড়ো হয়েছি, আমাদের গলায় কি সুর আসবে? অমনি তিনি বললেন, কেন কেন আসবে না? বুড়ো হলে গান গাওয়া যায় না? আমার দিদি গান গান না, তিনি বুড়ো হননি। আরে তোর দিদি আর আমরা তার সঙ্গে তা তুলো না। ওর দিদিকে জানো তো, সুচিত্রা মিত্তি, তার কাছে তো মহারানী গান শেখে। সত্যি বাবা, এত বয়স হয়ে গেছে এখনো কোন সোজা হয়ে গান করে? হ্যাঁ, কি করে করেন? আর আমরা শীত দ্বারা সোজা করলেই খট কোমরের হারে, বাস চলো হারের ডাক্তারের কাছে। তাকে যা ভালো মনে হয় করো, তবে হ্যাঁ গান দিবি তো সোজা সোজা গান দে। ওই মালতী লতা দোলে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে তা না। কি গান দিল বলে তো?
নব অরুণোদয় তব জয় হো। হায় রে আমার পোড়া কপাল, চাটুর্যে কিনে একরকমের জয় হোক বলে, তো চৌধুরী কিনে আরেক রকম, সেগুলো কেলেঙ্কারি। তা শুনে তিনি নিঃশ্বাস ফেলে বললেন, আজকে রবীন্দ্রনাথ বেঁচে নেই, তাকে আবার নতুন করে মৃত্যুবরণ করতে। ছেড়ে দে না বাবা, ছাড়বেও না, আবার কথা হচ্ছে না। যাই হোক, শেষকালে ঠিক হলো আগুনের পরশমণি ছোঁয়া প্রাণ, তারই রিহার্সাল দিতে হয় ওই সুরঞ্জনার বাড়ি। তিনি তার এক দিদিমণি, গান তোলা থেকে একবারে জীবন বার করে দিচ্ছে। আচ্ছা, ইনি কি এখনো তাস দিচ্ছেন নাকি? বেলা তো অনেক হলো, বাড়ি বলে একটা বস্তু যে আছে সেই খেয়ালও নেই। এই দাদু আর নাক নিয়ে না আমায় পাগল করে দেবে। চাটুর্য বাড়ি থেকে কি একটা ফোন করবো? হ্যালো, কে রে? তুই? তাই? হ্যাঁ, মুখুজ্জে দাদু কি এখনো তাস খেলছে? খেলছে না? তবে টিভিতে গান শুনছে? এবার দেখো ভাই। হ্যাঁ, আমি। তুমি যে এত টিভি ভক্ত জানতাম না তো। না, বাড়িতে তো শুধু খবর দেখো, তাই বলছি। কি? আমাদের টিভিটা ভালো দেখা যায় না, তাই ও বাড়িতে গেছে। ভালো, রবি ঠাকুরের খুব কপাল ভালো। কেন? না মানে তুমি আর গান শুনছো তো, তাই বলছি। কি? দেরি হবে, আমি খেয়ে নেবো। তা তো নেবই, রান্নাকে উপোস করবো না। ঠিক আছে, রাখছি। সব লোক আমাকে একা রেখে কেমন টুকটুক করে দুদিকে বেরিয়ে গেল। স্বার্থপর, সব স্বার্থপর। এরপর সন্ধ্যেবেলা তিনি টায়ার হয়ে বাড়ি ফিরবেন আর ফিরেই পড়া করবেন। আর বলছি কি, তিনি আমায় পড়ানো, হ্যাঁ, প্রত্যেক দিন সকালে ইউনিভার্সিটি যাওয়ার সময়, হ্যাঁ, তিনি এমএ পড়েন ইংরেজি নিয়ে, তো যাওয়ার সময় একটা লেখা আমায় পড়তে দিয়ে যান। সারা দুপুর ধরে আমি পড়া করব, আর সন্ধ্যেবেলা তিনি বাড়ি এসে আমায় সেই লেখা থেকে প্রশ্ন করবেন, আর আমায় চটপট তার জবাব দিতে হবে। আচ্ছা তোমরাই বলো, আমার এই ক্লাস 4 বিদ্যে নিয়ে আমি কি পারি ওসব শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে? ওসব দাদু আমাকে অনেক বই পড়িয়েছে, উঠতে বলবো না। ঠিক আছে, পড়াতেই যদি হয় তো শরৎচন্দ্র পড়া, সোজা সোজা সব গল্প, ঘর গৃহস্থর কথা, তাই পড়তে দে। তা না, তিনি দিলেন বঙ্কিমচন্দ্র। ওরে আমার মা, সেই কি শক্ত শক্ত কথা, বলে কিনা বানান করো দুর্গেশ নন্দিনী। যাই হোক, অনেক বলার পর ঠিক হয়েছে রবীন্দ্রনাথের গল্প বুঝছি। আর তার থেকে কোন গল্প বলো তো? ওই স্ত্রীপত্র। হ্যাঁ, এও খুব শক্ত গল্প। ওই সিনেমাটা দেখেছিলাম তো, ওই জগৎ মাধবী করেছিল। হ্যাঁ, সেই জন্য পড়তে অত অসুবিধে হয়নি। আচ্ছা, আমরা কি পারবো মৃণালের মতো হতে? পারবো? পারবো সব ছেড়ে চলে যেতে? হ্যাঁ, না, আমরা পারবো না। আমাদের অত সাহসী নেই। মৃণালের মতো মেয়ে আমি দেখি, কিন্তু বিন্দুর মতো দেখেছি। আমার ছোট পিসি, তারও এরকম পাগলের সঙ্গে বিয়ে হয়েছিল। আমার দাদু তো খুব গরিব ছিল, তাই কোন রকমের মেয়েকে পার করেছিল। আমার সেই ছোট পিসি জানো, গলায় দড়ি দিয়েছিল। তারপর সে তো মৃণালের মতো কেউ ছিল না গো। রবি ঠাকুরের আসলে খুব সাহস ছিল, তাই মৃণালের মতো সাহসী মেয়ে তৈরি করেছে। যাকে বসে যখন আছি তখন একবার গল্পটা চোখ বুলিয়ে নি। ও বাবা, এই বইয়ের ভেতর একটা চিঠি না? আমাকেই লেখা। মহারানী, মহারানী লিখেছেন। দেখি দেখি কি হুকুম করেছেন দেখি। দিদু, আমার সোনার দিদু, আজ 25শে বৈশাখ। দিদু, আজ 25শে বৈশাখ। তোমার জীবনের সবচেয়ে কষ্টের, সবচেয়ে দুঃখের দিন। তাই তো তোমাকে একলা রেখে আমি আর দাদু ভাই বাড়ি থেকে চলে এসেছি। দিদু, তুমি কাঁদো, কাঁদো দিদু। আমি জানি তুমি তো আমাদের সামনে কাঁদবে না, তাই তো তোমাকে আমরা একা কাঁদার সুযোগ করে দিলাম। কাঁদো দিদু, প্রাণ ভরে কাঁদো দিদু। যা ছবির সামনে তুমি বসে আছো, আর যা জন্মদিন, মনে রেখো সেই মানুষটি তোমার থেকে অনেক অনেক বেশি শোক পেয়েছেন। যত শোক পেয়েছেন তত সহ্য করেছেন, আর সেই শোকের সাগরে আকণ্ঠ ডুবে তিনি
অমৃতময় হয়ে উঠেছে। তাকে স্মরণ করো দিদু, তার চরণে নিজেকে সমর্পণ করো। দেখো তুই খুব শান্তি পাবে। লক্ষ্মী দিদু, তোমার সোনামুখী সোনাই। আজ 25শে বৈশাখ। আজ সে 20 বছর আগে আমার একমাত্র মেয়ে আর জামাই তাদের 2 বছরের মেয়েকে আমার কাছে রেখে বিদেশে বেড়াতে গেছিল। শান্তিনিকেতনে তাদের নতুন বাড়ি হয়েছিল। আমি আর আমার স্বামী খুব যত্ন করে সাজিয়েছিলাম সেই বাড়ি। 25শে বৈশাখ গৃহপ্রবেশ হওয়ার কথা, তারা এসেছিল। 25শে বৈশাখে এসেছিল নতুন বাড়িতে কফিনে শুয়ে। এরোপ্লেনের সিট থেকে সোজা কফিন। গৃহপ্রবেশ তো আসতেই হবে, যে করেই হোক। তোমরা বলো, সেই 25শে বৈশাখ আমি কেমন করে গান গাইবো, কেমন করে আসবো, আনন্দ করবো বলো তোমরা। রবি ঠাকুর আর তোমার জন্মদিন, সবাই আনন্দ করছে, গান গাইতে, হাসছে। আমি যে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। রবি ঠাকুর আমাকে তোমার মতো শক্তি দাও, সহ্য করার শক্তি, বলতে পারার শক্তি। তোমার মতো আমিও যেন দুঃখের সাগর মন্থন করে অমৃত কলসি তুলে আনতে পারি। আমি যেন যে অমৃত দ্বারায় আমার সোনাইকে স্নান করাতে পারি। রবি ঠাকুর, আমার সোনাই যেন তোমার মতো অমৃতময় হয়ে ওঠে। এটুকু দয়া তুমি করো রবি ঠাকুর, এটুকু দয়া আমায় করো। রবি ঠাকুর, তোমাকে পুজো করার মন্ত্র তো আমি জানি না। আমি তোমার ফুলে তোমার অঞ্জলি দিই। রে যদি জলে তব মঙ্গল তবে তাই তবে